শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। একীভূত হবার আগে শেষবারের মতো আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকে এসেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এর আগে বৈঠকে বসতে 5 ব্যাংকে মঙ্গলবার চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠি অনুযায়ী আগামীকাল গ্লোবাল ইসলামী ব্যাংক বৃহস্পতিবার বসবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে। এর আগে রবিবার এক্সিম ব্যাংক ও সোমবার SIBL এর সাথে গভর্নরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। তবে ব্যাংক দুটির সাথে গভর্নরের বৈঠকের পরে একীভূত হওয়ার বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। ইউনাইটেড ইসলামী ব্যাংক হিসেবে নাম ঠিক করা হয়েছে, আর মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি বাজেট থেকে আসবে। বাকি টাকা বাংলাদেশ ব্যাংকে থাকা 5 ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে নেওয়া হবে। দর্শক, আর্থিক খাতের বর্তমান অবস্থা কি সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। ব্যাংক একীভূতকরণ, পুঁজিবাজার সব মিলে আসলে দেশের যে আর্থিক খাতের যে বর্তমান চিত্র সেই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনায় যোগ দিবেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হাসান। তার কাছ থেকে আমরা আজকের বিষয়ে আলোচনা শুনব এবং তার কাছ থেকে নানান বিষয়গুলো জানার চেষ্টা করব। জনাব মাহমুদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আপনি আমাদের প্রতিবেদনটিতে দেখছিলেন যে ব্যাংক একীভূতকরণ করার যে প্রক্রিয়া সেটি চলছে এবং সেখানে 5টি ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়া বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে সেই কাজটি কিন্তু চলমান আছে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন যে এই যে 5টি ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত হয়েছে এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড চিন্তা করেন যে বিগত সরকারের আমলে ব্যাংক এবং আর্থিক খাতকে কিন্তু যা ইচ্ছে তাইভাবে ব্যবহার করে বাংলাদেশের সম্পদ দেদারসে লুট হয়েছে। তো যখন নতুন গভর্নমেন্ট আসলো তখন কিন্তু এই আর্থিক খাতের সংস্কার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে দেয়া শুধুমাত্র না, এখানে আপনার বেশ কিছু সংস্কারমূলক ব্যবস্থা নিল। এরই একটা আপনার স্টেপ হিসাবে, পদক্ষেপ হিসাবে যেটা করা হলো যে যে ব্যাংকগুলো একদম ডুবতে বসেছে, যেখানে গ্রাহকদের টাকা ফেরত দেয়া যাচ্ছিল না একদম, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক সাপোর্ট করছিল এবং পরবর্তীতে যেন কোনো মহল এসে এভাবে ব্যাংকিং সেক্টরে লুটতরাজ না করতে পারে এজন্য বেশ কিছু সংস্কার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই ডুবতে যাওয়া ব্যাংকগুলোকে আবার সক্ষমতায় ফিরে আনার জন্য বাংলাদেশ ব্যাংক তখনই একটা পলিসি ডিক্লেয়ার করছিল। তারই পদক্ষেপ হিসাবে আপনার ব্যাংক রেগুলেশন অ্যাক্ট হয়েছে এবং নেক্সট পদক্ষেপ হিসাবে 5টা ব্যাংক কিন্তু একত্রিতকরণ বা মার্জার করা, যেটা ব্রিজ ব্যাংকের মাধ্যমে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, এই 5টা ব্যাংক শুধু না, আরও বেশ কয়েকটা ব্যাংক, সব মিলিয়ে ডজনখানেক ব্যাংকের কথা যদি আপনি বলেন, তাদের আর্থিক অবস্থা এতটা সঙ্গীন হয়েছে এবং এখানে এত পরিমাণ লুটতরাজ হয়েছে, এরা কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট ছাড়া, গভর্নমেন্টের আপনার ফান্ডিং ছাড়া এরা এই অবস্থায় ঘুরে দাঁড়ানো অনেকটা ডিফিকাল্ট হবে এবং গভর্নমেন্ট যে সাপোর্ট করবে এটার জন্য ব্যাংকগুলোকে আলাদা আলাদা টাকা দিতে চাচ্ছে না। তারা যেটা চাচ্ছে যে ব্যাংকগুলো আপনার হচ্ছে কার্যক্ষমতা বৃদ্ধিকরণের জন্য এবং আপনার ম্যান পাওয়ারে কিছু সেভ করার জন্য এবং আপনার মনে করেন অপারেটিং এক্সপেন্ডিচার সেভ করার জন্য তারা যে জিনিসটা চিন্তা করছে যে 5টা ব্যাংক একত্রিতকরণ, যাতে আপনার ব্যাংকের এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ব্যাংকও স্ট্রাকচারাল ওয়েতে সাপোর্ট দিতে পারবে। তো এই পদক্ষেপই নেওয়া হয়েছে। এর বাস্তবিক দিকটা যদি বলেন, এখনও অনেকটা ধোঁয়াশা আছে যে এটা কতটা পরিমাণ বাস্তবসম্মত বা এটা কতটা পরিমাণ পজিটিভ রেজাল্ট দিবে। কারণ অদূরভাবে আমরা যদি নিকট অতীতের কথা শুধু না, আমরা যদি দূর অতীত চিন্তা করি, এভাবে কিন্তু মার্জারের আপনার সাকসেসফুল স্টোরি খুব একটা আমরা দেখতে পাবো না।
পোস্ট ইন্ডিপেন্ডেন্স যেটা হয়েছিল সেখানে কিছু ন্যাশনালাইজেশন হয়েছে, এবং সেই ন্যাশনালাইজেশনও কিন্তু হয়েছিল যে পাকিস্তানিরা যখন চলে গেছে বা পাকিস্তান গভর্নমেন্ট যখন চলে গেছে, তখন যেসব আপনার মনে করেন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ছিল সেটা গভর্নমেন্ট আপনার হচ্ছে ন্যাশনালাইজ করেছে। বাট এখানে একটা যে ইস্যু, এটা কিন্তু গভর্নমেন্ট তার মালিকানায় নিচ্ছে না, গভর্নমেন্ট আলাদা একটা ব্রিজ ব্যাংকিং করছে এবং গভর্নমেন্ট সেখানে টাকা ইনভেস্ট করছেন, আপনার ক্যাপিটাল সাপোর্ট দিচ্ছেন, যেটা আপনি বললেন যে যেটা বিভিন্নভাবে শোনা যাচ্ছে 35,000 কোটি টাকার মতো লাগবে, তার মধ্যে 15,000 কোটি টাকা গভর্নমেন্ট ইন্টারনালি দিবে, বাকি 20,000 কোটি টাকার মতো হয়তো ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে আসবে। আপনি জানেন যে আর্থিক সেক্টর রিফর্মের জন্য কিন্তু একটা কমিটিও কাজ করছে, রিফর্ম কমিটি, তারা কিন্তু এবং IMF এর যে লোন প্রোগ্রাম চলছে বা ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি যে ফান্ডিংগুলো দিচ্ছে, তারও একটা শর্ত কিন্তু ব্যাংকিং সেক্টরে রিফর্ম হতে হবে। সেটা শুধু আইনি রিফর্ম না, ইভেন লিগাল স্ট্রাকচারও রিফর্ম হতে হবে, তারই পদক্ষেপ হিসাবে এটা করা হচ্ছে। তো আমার মনে হয় এটা কতটা সফল হবে বা সামনেই আপনার ইলেকশন আছে, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে বর্তমান যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এটাকে আপনার হচ্ছে সামনে এগিয়ে নিয়ে যাবে না কি করবে, এগুলো অনেক কিছু বিষয় দেখার আছে। বাট আমি বলবো যে ওভারঅল আর্থিক সেক্টরে যে সংস্কারগুলো চলছে সেগুলোকে সাধুবাদ জানাতেই হবে, কারণ এগুলো কিন্তু সুফল দিচ্ছে, এবং এগুলো যদি না করা হতো তাহলে কিন্তু আপনার হচ্ছে দেশে একটা অরাজকতার পরিস্থিতি থাকতো, এবং ব্যবসা বাণিজ্যে যে ব্যাংকিং সেক্টর যে হেল্প করবে সেটাও করতে পারতো না। এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক ওয়ান্ডারফুল একটা আপনার এবং খুবই কার্যকরী একটা পদক্ষেপ নিয়ে আপনার আর্থিক সেক্টরে কিছুটা হলেও আপনার কিন্তু সুশাসন ফিরিয়ে এনেছে, এবং এখানে অর্থ পাচার যে যাচ্ছে হচ্ছিল সেটা কিন্তু অনেকাংশে আপনার বন্ধ আছে। আপনি জানেন এরকম একটা পলিটিক্যাল আনসার্টেন টাইমে কিন্তু দুটো জিনিস হয়, নতুন কোনো ইনভেস্টমেন্ট আসে না এবং দেশ থেকে অনেকে সম্পদ সরিয়ে নিতে চায়। অ্যাটলিস্ট আপনার নতুন ইনভেস্টমেন্ট না আসলেও দেশ থেকে সম্পদ সরিয়ে নেওয়া কিন্তু অনেকটা আপনার খুব কমিয়ে নেওয়া গেছে, বা পুরোপুরি বন্ধ করতে না পারলেও একদম কিন্তু মার্জিনাল লেভেলে নিয়ে আসা গেছে। তো কাজেই আপনার আর্থিক সেক্টরের সংস্কার সুফল দিচ্ছে বলেই আমি পার্সোনালি মনে করি। যা মাহমুদ হাসান, আরেকটা বিষয়ে যদি আপনি বলতেন যে এই যে ব্যাংকগুলো একীভূতকরণ করা হচ্ছে, এক্ষেত্রে যারা আমানতকারী তাদের মধ্যে কোনো দুশ্চিন্তার কারণ দেখছেন কিনা? তারা তো একটা অনিশ্চয়তাও থাকতে পারে, সে বিষয়টিকে কিভাবে সমাধান করা যেতে পারে? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ব্যাংকগুলো যদি একত্রিতকরণ আপনার সফলতার সহিত হয়, তাহলে আমানতকারীদের খুব একটা দুশ্চিন্তার কিন্তু কারণ নাই। কারণ প্রত্যেকটা ব্যাংকের আপনার যে দায় আছে মানে আমানত আছে, সেটা লাইবিলিটি কিন্তু একত্রিত হয়ে যে ব্যাংকটা হবে বা যে এন্টিটি হবে তারা কিন্তু টেক ওভার করবে। তো এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বা বিভিন্ন মহল থেকে বলা হয়েছে তাদের একদম দুশ্চিন্তার কারণ নাই, এবং এখন আমানতকারীরা যে টাকাটা ফেরত পাচ্ছে, আপনি যদি দেখেন প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংক বা সরকার যে সাপোর্ট দিচ্ছে তারই কিন্তু কিছু অংশ আমানতকারীদের দেয়া হয়েছে। তো যেহেতু এখনো বাংলাদেশ ব্যাংক বা সরকারের সাপোর্টে আমানতকারীরা তাদের আমানতের কিছু অংশ ফেরত পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে বলে সরকার থেকে বারংবার আপনার নিশ্চয়তা প্রদান করা হচ্ছে, তো কাজেই আমানতকারীদের খুব একটা ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখানে হয়তো আপনার যারা ক্ষুদ্র শেয়ার হোল্ডার আছে, মালিকানায় আছে, তাদের স্বার্থ কিভাবে সংগঠিত হবে এটা নিয়ে এও আপনার মনে করেন কিছু হয়তো ভবিষ্যতে ক্লিয়ার করতে হবে। বাট আমানতকারীদের সত্যিকার অর্থেই তেমন কোনো ঝুঁকিতে পড়বে না বলে আমি মনে করি। আরেকটা বিষয়ও তো আমরা শুনছি, বা আপনি জানেন যে 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। তো এটি যদি হয় সেক্ষেত্রে আসলে সেখানে যারা আমানতকারী আছেন বা সব মিলে এটি অর্থনীতির উপরে কতটা প্রভাব পড়বে, এবং এটি আসলে করার ক্ষেত্রে যে পলিসিগত যে দিক নির্দেশনাগুলো আছে বা যে বিষয়গুলো আছে সেগুলো মানা হচ্ছে কিনা, বা মেনে সেটা কতটা সুচারুভাবে করতে পারবে বলে মনে করেন? দেখুন, ওই 9টি
বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান যেটা বন্ধ করতে চাচ্ছে এনবিএফআই, সেটার ব্যাপারে অবশ্যই এগুলো তো লিগ্যাল এন্টিটি, এগুলো বন্ধ করতে হলে একদম আইনের প্রতিপালন করেই করতে হয়, এবং এগুলো বন্ধ হলে আপনার যে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খুব একটা পড়বে সেটা আমি মনে করি না। কারণ এই 9টা আর্থিক প্রতিষ্ঠান কিন্তু খুবই খারাপ অবস্থায়, 1-2 বছর না, বিগত আপনার মনে করেন 1 দশকের মতো অবস্থায় আছে। এবং ওখানে কিন্তু সাধারণ যারা ওই আমানতকারী আছে তারা কিন্তু দীর্ঘদিন ঝুলে আছে এবং খুবই খারাপ অবস্থায় আছে। বাট এখানে আপনার সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে যে দেখুন, তারা তো লাইসেন্স বাই দ্য বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের ওখানে যে পরিদর্শন কার্যক্রম ছিল বা সরকারের অন্য অন্য যে ডিপার্টমেন্টগুলো ছিল, তারা যে তাদের আপনার আপনার যে সুপারভাইজারি যে রোলটা ছিল, পর্যবেক্ষণের যে রোলটা ছিল, সেটা কিন্তু পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। এবং ওইগুলো আপনার এই বাজে অবস্থায় নেয়ার জন্য যেসব উদ্যোক্তারা জড়িত ছিল বা যেসব টপ ম্যানেজমেন্ট জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে তাদের পার্সোনাল যে অ্যাসেট আছে সেটাও আদায় করতে হবে। কারণ এই সব আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু তেমন একটা নেট অ্যাসেট নাই যেখান থেকে আমানতকারী অথবা ওখানে যারা বিনিয়োগকারী আছে তাদেরকে অর্থ ফেরত দেওয়া যাবে। ওখানে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হচ্ছে ওই আর্থিক প্রতিষ্ঠানগুলোর কিন্তু অনেকগুলোই শেয়ার মার্কেটে লিস্টেড, ওখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু ইনভেস্ট করেছে। এবং দেখেন, একটা আর্থিক প্রতিষ্ঠান তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বিগত দিনের জন্য তৈরি করেছে, ইস্যু ম্যানেজার সেটা সার্টিফাই করেছে, পরবর্তীতে আপনার হচ্ছে অডিটরের রিপোর্ট ওখানে আছে, তারপর সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে, তারপর আপনার স্টক এক্সচেঞ্জ দুটো তারা কিন্তু যাচাই বাছাই করে তাকে লিস্টেড করেছে। তো এতগুলো গভর্নেন্স প্রসেসের মধ্যে এতগুলো গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা অন্যান্য আপনার ইস্যু ম্যানেজার অথবা অডিটর তাদের সার্টিফিকেটের উপর বেস করে ওখানে আপনার নেট সম্পদ পার শেয়ার বর্ণনা করা হয়েছে, ওখানে ইপিএস বর্ণনা করা হয়েছে, ওর উপর বেসিস করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওখানে বিনিয়োগ করেছে। এখন এগুলো যখন বন্ধ হবে তখন কিন্তু এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এবং আমানতকারীরা তারা যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। এখানে শুধু কোম্পানি আইনের বিষয়টা না দেখে বা সিকিউরিটিজ আইনের বিষয়টা না দেখে এই ক্ষুদ্র বিনিয়োগকারী বা ইনভেস্টর যারা আছে, ইভেন আমানতকারী যারা আছে, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। কারণ গভর্নমেন্টের তো এখানে ফেইলিউর ছিল, গভর্নেন্সের ফেইলিউর ছিল, শুধুমাত্র গভর্নমেন্টের প্রতিষ্ঠানের ফেইলিউর ছিল না, গভর্নেন্সের ফেইলিউর ছিল। এবং এই যে লুটতরাজ হলো বা এই অর্থ সরিয়ে নেওয়া হলো, এর পিছনে যারা উদ্যোক্তা বা আপনার মনে করেন টপ ম্যানেজমেন্ট ইনভলভ আছে, তাদেরকে ক্রিমিনাল আইনে নিয়ে এসে তাদের পার্সোনাল অ্যাসেট আপনার ইসে ক্রপ করে সেটা আপনার কিন্তু এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এবং আমানতকারী তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আইনের শাসনের উপর মানুষের একদম কোনো মানে মানুষের ট্রাস্ট কমে যাবে এবং ক্যাপিটাল মার্কেট কিন্তু হিউজভাবে এফেক্টেড হবে। ইভেন আর্থিক সেক্টরের ব্যাপারেও মানুষের কিন্তু আপনার আস্থা কমে যাবে বলে আমি মনে করি। ইভেন এটা এই 5টা ব্যাংক যেটা মার্জার হচ্ছে, এক্ষেত্রেও আপনার ওই জিনিসটা দেখতে হবে। কারণ এই 5টা ব্যাংক যে মার্জার হচ্ছে, এখানেও কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে যারা আপনার ওই যে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি বলি, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইস্যুয়ার কর্তৃক সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা প্রজেকশন, এর উপর বেস করে তারা ইনভেস্ট করেছে বা এর উপর বেস করে তারা আমানত রেখেছে, এখন তারা ক্ষতিগ্রস্ত হলে এই দিকটা কিন্তু সরকারকে দেখতেই হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। মাহমুদ হাসান, এই যে মানে এই যে অনিয়মগুলো অনেকদিন ধরে চলেছে, এগুলো কি জিয়ে রাখা হয়েছে? মানে এগুলো আগের সরকার যারা ছিলেন তারা কি এগুলোতে মানে পদক্ষেপ নেননি? মানে আপনি এটাকে কিভাবে দেখছেন? এটি কেন এত লম্বা সময় ধরে মানুষকে এভাবে একটি অস্থিরতার মধ্যে ফেলেছে বা একটা ভোগান্তির মধ্যে ফেলেছে বলে মনে করেন? দেখুন, আগের সরকারের কথা বলছেন, অনেকে অনেক রকম কথা বলে। এই যে আর্থিক সেক্টরে লুটতরাজ হয়েছে বা দেশের আপনার মনে করেন অর্থ সরিয়ে বিদেশে নেওয়া হয়েছে, এটা কিন্তু একটা রাজনৈতিক আপনার স্পন্সরশিপ বা প্যাট্রোনাইজেশনের মধ্যে হয়েছে। এবং বিগত সরকার কিন্তু আপনার সরকার অ্যাজ অ্যান ইনস্টিটিউশন হিসাবে না হলেও সরকারের যারা উপর মহলে ছিল, পলিসি মেকার ছিল, তারা কিন্তু
পার্ট অফ দিস ক্রাইম ছিল, এটাকে ক্রাইমই বলতে হবে। তো এটা এন্টারলি একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট ছিল, এবং এই পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে আপনি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আপনার দখল হয়েছে, এবং সেখান থেকে আপনার অর্থ কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এই অর্থটা দেখেন, শুধুমাত্র যে আপনার হচ্ছে ডিপোজিটর বা ক্ষুদ্র আমানতকারীদের টাকা নেওয়া হয়েছে তা না, এখানে কিন্তু ইভেন পাবলিক মানি নেওয়া হয়েছে। আমি যদি উদাহরণস্বরূপ ধরি, যে যেমন দেখেন এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন, এই আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন আপনার হচ্ছে কর্পোরেশন থেকে বা গভর্নমেন্টের বিভিন্ন গভর্নমেন্ট ওন কোম্পানি থেকে আপনার তারা ইনভেস্টমেন্ট নিয়েছে 500 কোটি, 300 কোটি, 400 কোটি টাকা। এই টাকা নিয়ে এসে এখান থেকে কিন্তু এই টাকা তারা লোন হিসাবে ডকুমেন্টেড আনডকুমেন্টেড এভাবে করে টাকা বের করে নিয়েছে, এবং সেই টাকা বিদেশে পাচার করেছে বা ব্যক্তিগতভাবে সম্পদ কিনেছে। তার মানে এরা যে শুধুমাত্র আপনার হচ্ছে ওই ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার কিনেছে সেই টাকা নিয়ে গেল তাও না, এরা যে শুধুমাত্র ইনভেস্টরদের টাকা নিয়ে গেছে তাও না। কারণ আমাদের অনেক সময় আমরা বলি যে এইসব আর্থিক প্রতিষ্ঠান হায়ার রিটার্ন দিয়েছে, এই লোভে লুবি হয়ে কিছু কিছু আমানতকারী এখানে টাকা রেখেছে। তো কাজেই তারা যেহেতু লোভের বশবর্তী হয়ে এখানে আমানত রেখেছে, কাজেই তাদের এই লোভের জন্য তাদেরকে টাকা ফেরত দিতে হবে। বাট এই সব প্রতিষ্ঠানগুলো, এই যে আপনি যে ব্যাংকের ক্ষেত্রে 1 ডজনের বেশি ব্যাংক খুব ঝুঁকি অবস্থায় আছে, আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপারে 9টা অবসায়ন হবে এভাবে চিন্তা করা হচ্ছে। এটাই এখান থেকেই তো প্রায় আপনার মনে করেন 20-21টা ব্যাংক এবং এনবিএফআই চলে আসে। এই 20-21টারই যদি আপনি দেখেন যে গভর্নমেন্ট কোম্পানি অথবা কর্পোরেশন বা বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্টের যে পরিমাণ ইনভেস্ট আছে, তাও কিন্তু আপনার মনে করেন ইসে কয়েক হাজার কোটি টাকা আছে। এটা কিন্তু আপনার 100 কোটি টাকা না। এই টাকাটাই এখানে তো আপনার মনে করেন কোনো লোভের ইস্যু ছিল না, যদিও ওই সব কর্পোরেশন বা ওই সব ইনস্টিটিউশনে আপনার এই সব ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে ওখানে কিছু লেনদেন আছে বলে অনেকে আশঙ্কা করছেন। বাট এই টাকাটাও তো সরকারের বা পাবলিকের টাকা চলে গেছে। তো এটার ব্যাপারেও তো একটা দায়বদ্ধতার বা পাবলিক মানি এভাবে যদি নষ্ট হয়, তাহলে সেখানে আপনার মনে করেন কিছু দায়বদ্ধতা আছে, এবং এদেরকে আইনের আওতায় আনার একটা আপনার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। তো এভাবে করি আপনার এন্টায়ারলি একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কিন্তু এটা হয়েছে। সেখানে যেখানে রাজনৈতিক একটা বন্দোবস্ত ছিল, সেখানে বিগত সরকার এদের ব্যাপারে কেন অ্যাকশন নিবে? কারণ এটা থেকে তো তারা বেনিফিটেড হয়েছে ভাই। মাহমুদ হাসান, আপনি এই সব পরিস্থিতির কথাগুলো বললেন। এখন আসলে এই যে ব্যাংক মার্জ হচ্ছে, তারপর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সিদ্ধান্ত, এই বিষয়গুলো যখন সামনে, তখন আসলে পুঁজিবাজারের উপরে এটি কিভাবে প্রভাব ফেলবে বলে মনে করেন বা ফেলছে? দেখুন, পুঁজিবাজারের উপর তো একটা বিরূপ বা নেতিবাচক একটা প্রভাব পড়বেই। কারণ দেখেন এই সব আপনি দেখেন এক সময় তো প্রায় 25 to 30% অফ টোটাল যে ক্যাপিটাল ছিল আপনার পুঁজিবাজারে, তা কিন্তু এই যে আর্থিক সেক্টরে ছিল। এবং আর্থিক সেক্টরের এই যে কেলেঙ্কারি যেটা সামনে আসতেছিল, ইভেন আপনার এই 36 জুলাই বা 5ই আগস্ট যাই বলি 24-এর, এর আগে থেকেই কিন্তু কিছু দুর্নীতি, সীমাহীন দুর্নীতির কথা আপনার মিডিয়ার মাধ্যমে আসছিল। তো যার কারণে ব্যাংক এবং আর্থিক সেক্টরের কিন্তু দিকে আপনার ওদের ক্যাপিটালাইজ ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছিল, এবং এখানে যথেষ্ট পরিমাণ বিনিয়োগকারী সংখ্যায় তারা কিন্তু ইনভেস্ট করত। কারণ অ্যাপারেন্টলি ধরা হতো যে আর্থিক সেক্টরে গভর্নেন্সটা বেটার আছে, কারণ বাংলাদেশ ব্যাংক খুব ভালো গভর্নেন্স করত, বা তাদের পরিদর্শনে কিন্তু ইফেক্টিভ ছিল, 90s ছিল, বা ইভেন মনে করেন 2010 পর্যন্ত কিন্তু অনেক ছিল। বা আর্থিক সেক্টরে আর্থিক আপনার মনে করেন যে একটা অ্যাকাউন্টেবিলিটি সেটা কিন্তু বেটার ছিল। এজন্যই কিন্তু এদিকে আপনার সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকেছিল এবং অনেক টাকা পয়সা কিন্তু এখানে ইনভেস্ট করেছিল। এখন যখন সেটা এরকম একটা বাজে অবস্থায় চলে যাচ্ছে, তো পুঁজিবাজারের উপরে এটা নেতিবাচক এবং বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এখানে আপনার লক্ষ লক্ষ বিনিয়োগকারী এখানে আপনার মনে করেন তারা নিঃস্ব হবে, এটা তো খুবই স্বাভাবিক। হচ্ছে যে কিছুটা পুঁজিবাজার কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থা রয়েছে গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি।
তো সেক্ষেত্রে আসলে এই যে ঊর্ধ্বমুখী একটা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারের, সেই ঊর্ধ্বমুখীর এই জায়গাটা ধরে রাখার জন্য আমাদের কি করণীয়, এবং এখানে বিনিয়োগের যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, কিভাবে এখানে বিনিয়োগ করে এখানে আসলে টেকসই একটি বিনিয়োগ করা যায়, এবং এটি আসলে কিভাবে এর যে প্রভাবটা এখন ঊর্ধ্বমুখী রয়েছে সেটাকে ধরে রাখা যায়? দেখুন, একটা জিনিস কিন্তু আমাদের স্বীকার করতে হবে পুঁজিবাজারের ক্ষেত্রে। পুঁজিবাজারটা যে অবস্থায় থাকার কথা সেখান থেকে অনেক বেশি নিচে। আগে আমরা বলতাম খাদের কিনারে, খাদের কিনারে না, খাদের গভীরে কিন্তু নিমজ্জিত হয়ে গেছিল। এখন পুঁজিবাজারে যেটা হচ্ছে, এটা কিন্তু রিগেইন হচ্ছে। বাট এটা কিন্তু পুঁজিবাজার ওই যে ঊর্ধ্বমুখী যদি আমরা বলি, হ্যাঁ সূচক ঠিকই ঊর্ধ্বমুখী, বাট এটা কিন্তু পুঁজিবাজার এখনো কিন্তু স্বাভাবিক অবস্থায় আসেনি, নাম্বার ওয়ান। তো এখানে পুঁজি বাজারের স্খলন কিন্তু হচ্ছে না, এখানে পুঁজি বাজারটা জাস্ট কারেকশন হচ্ছে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বা আপনার যে ব্যাংকগুলা, এগুলোর ব্যাপারে যেগুলো হচ্ছে, এগুলার কারণে স্পেসিফিক্যালি পুঁজি বাজারের বর্তমান বিনিয়োগকারীদের শঙ্কিত হওয়ার তেমন একটা কারণ নাই। কারণ এগুলো কিন্তু অলরেডি তলানিতে চলে গেছে। যেমন যেই শেয়ার আপনার গত ইসে মে মাসে, 24-এর মে মাসে হয়তো আপনার 15 টাকা 20 টাকায় ট্রেডেড হতো, সেটা কিন্তু 2-3 টাকায় অলরেডি চলে আসছে। আপনি দেখবেন অলরেডি 2-3 টাকায় চলে আসছে। আর একটা বিষয় হচ্ছে যে আহ, দেখেন, পুঁজি বাজার কিন্তু ইভেন এই সরকার আসার পরেও পুঁজি বাজারের এর ব্যাপারে আপনার রিফর্মের যথেষ্ট পরিমাণ আপনার ওয়ার্কআউট হচ্ছে, এবং রিফর্মে যারা ইনভলভ ছিল বা নিয়ন্ত্রণকারী সংস্থা ছিল, তারা কিন্তু বলছিল যে বর্তমানে যে রিফর্ম নিয়ে কাজ করা হচ্ছে সেটা দীর্ঘমেয়াদে সুফল দিবে। এটা স্বল্প মেয়াদে তেমন ইম্প্যাক্ট না দেখলেও তো তারা যেভাবে আপনার আশা ভরসা দিয়েছিল, সেই হিসাবেই কিন্তু 1 বছর পর বা 12, 13, 14 মাস পরে পুঁজিবাজার কিন্তু আবার পজিটিভ ধারায় ফিরে এসেছে। এবং পুঁজিবাজারের সবচেয়ে বড় যে ব্যাপারটা আপনার লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে এই যে ট্রেড ভলিউম যেটা বাড়ছে 1,000 কোটি টাকা বা সামথিং, এটা কিন্তু আপনার ইভেন 3,000 কোটি পর্যন্ত হতে পারে বাংলাদেশের ইকোনমির যদি ডেপথ চিন্তা করেন। পার্শ্ববর্তী দেশের কথা যদি চিন্তা করেন, জিডিপির যে পার্সেন্টেজটা পুঁজিবাজার থেকে আসার কথা, তার কিন্তু আপনার হচ্ছে 20% কেন, 10%ও পুঁজিবাজার থেকে আসছে না। তো বাংলাদেশের পুঁজিবাজার কিন্তু অনেক বেশি বাড়তে পারে। তো আপনার এই যে আস্থাটা ফিরে আসছে, এখানে যদি সুশাসনটা নিশ্চিত করা যায়, এবং যে যে শেয়ারের যে যে শেয়ারের উপর নির্ভর করে পুঁজিবাজারে একটা পজিটিভ ধারায় ফিরছে, এগুলোও কিন্তু ওই স্বল্প ক্যাপিটালের শেয়ার তেমন একটা না, বা খারাপ কোম্পানি না আমার দৃষ্টি থেকে। কিছু তো থাকবেই। তো এটা স্টেবল হবে বলে আমি আশা করি। তো কাজেই বিনিয়োগকারীদের ধৈর্য ধরে এবং আপনার ভালো ভালো স্ক্রিপ্টে ইনভেস্ট করলে বোধহয় পুঁজিবাজার ভালোই থাকবে। এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা যারা আছে, তারাও কিন্তু অংশীজনের সাথে অনেক পরিমাণ ডিসকাশন করছে, যেটা আমরা বারবার বলে থাকি। এবং ইভেন ভালো ভালো কোম্পানি আনার জন্যও কিন্তু চেষ্টা করা হচ্ছে। এনার্জি অ্যাডভাইজারের সাথে কথা হচ্ছে, কিছু গভর্নমেন্ট কোম্পানি পুঁজিবাজারে আসবে এরকমও শোনা যাচ্ছে। সবগুলোই কিন্তু পজিটিভ ইন্ডিকেশন। তো আমি বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব যে দেখে শুনে ভালো জায়গায়, ইভেন স্বল্প মেয়াদে কম রিটার্ন হলেও ওখানে সেফ ইনভেস্ট করেন, কোনো জাঙ্ক শেয়ারে ইনভেস্ট করেন না। এবং কারোর কথা শুনে করেন না, রাদার আপনি নিজ বিবেচনায় ভালো ব্যবস্থাপনা দেখে এবং ভালো কোম্পানি দেখে ওখানে ইনভেস্ট করলে বোধহয় বিনিয়োগকারীর জন্য এবং পুঁজিবাজারের জন্য, অর্থনীতির জন্য আপনার সুফল বয়ে আসবে বলে আমি মনে করি। মোহাম্মদ হাসান, সংস্কারের যে বিষয়টি আমরা শুনেছি, সেই পুঁজিবাজারের সংস্কারের জায়গাটা আসলে কতটা এখন পর্যন্ত হয়েছে, এবং এটি আপনি কিছুটা বলেছেন, আরেকটু যদি যুক্ত করতেন যে এটি আসলে টেকসই পুঁজিবাজারের ভবিষ্যৎ করার জন্য আসলে সংস্কারের কোন কোন জায়গাগুলোতে হাত দেওয়া উচিত এবং সেটা কিভাবে করা উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, আমি বলবো যে দেখেন, একটা তো হচ্ছে সংস্কার মানে পরিবর্তন। এই পরিবর্তনের ব্যাপারে কিছু আছে পলিসি পরিবর্তন, কিছু হচ্ছে আইন পরিবর্তন, আর কিছু হচ্ছে ইভেন আপনার মাইন্ডসেট পরিবর্তন, বা আপনার হচ্ছে ইসে মোডাস অপারেন্ডি যেটা আছে এটা পরিবর্তন। তো
তো আমি বলবো যে মোডাস অপারেন্ডি যেটা আছে এখানে খুব ভালো একটা পরিবর্তন হয়েছে। যেমন আগে পুঁজিবাজারে যেটা হতো যে সবাই লুটপাট করে পার পেত, এই কমিশন আসার পরে কিন্তু যথেষ্ট পরিমাণ জরিমানা হয়েছে এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য তারা কাজ করেছে। হিউজ পরিমাণ জরিমানা হয়েছে। জরিমানা আদায় করার একটা লেন্দি প্রসিডিউর আছে। যেমন আপনার যাদের জরিমানা করা হয়েছে তারা একটা টাইম পায় রিপ্লাই করার জন্য, এইসব প্রসেস চলছে। তো এটা যদি কমিশন, যেহেতু আমার কাছে মনে হচ্ছে সিনসিয়ার, এগুলা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য ও তো জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, তো কাজেই এটা যদি করে তাহলে এখানে সুশাসনের দিক থেকে আপনার মনে করেন ভালো একটা সংস্কার হয়েছে বলে আমি মনে করি এবং এটা চলমান রাখতে হবে বলে আমি দাবি করব এবং আশা রাখি যে এরা চলমান রাখবে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে ভেরি ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে যে এই কিছু কিছু আইন আছে যেগুলো পরিবর্তন করা দরকার বা পলিসি পরিবর্তন করা দরকার। যেমন আমরা এখানে মার্জিন লোনের কথা বলতে পারি। মার্জিন লোনের ব্যাপারে যে একটা টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছে এবং তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করে বলেছে যে এই মার্জিন লোনটা পরিবর্তন করতে হবে, কারণ এখানে অনেক বিনিয়োগকারীরা লোন হয়ে যায়, তার দেখা যায় সে হয়তো আপনার 100 টাকা ইনভেস্ট করে নিয়ে আসছে, হয়তো তাকে আপনার মনে করেন দেখা যায় যে মার্জিন লোন দেয়া হয়েছে অনেক বেশি, তো কিছুদিন পরে তার ওই যে ক্যাপিটাল আছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে এবং সে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং যারা লোন দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলোও কিন্তু ইন্টারমিডিয়ারি প্রতিষ্ঠানেরও আর্থিক অবস্থা খারাপ হচ্ছে। তো এদিকে কিছু হচ্ছে। তারপরে হচ্ছে পুঁজিবাজারকে আরো রিচ করার জন্য, আরো আপনার অনেক ভালো কোম্পানি আনার জন্য কাজ করছে। বাট যেসব জায়গায় হাত দেওয়া দরকার ইমিডিয়েটলি, আমি মনে করব যে এটা শুধু ক্যাপিটাল মার্কেট, শুধু ইকুইটি নির্ভর না থেকে এখানে কিন্তু আপনার মনে করেন অন্য অন্য ডেরিভেটিভগুলো, অন্য অন্য ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আনা উচিত। আবার সেই ইনস্ট্রুমেন্টগুলো আবার যেন সুকুক বন্ডের মতো না হয়, যার মাধ্যমে আপনার ক্যাপিটাল মার্কেট থেকে ইনভেস্টেবল টাকাটা চলে যাবে। কারণ জানেন আপনি সুকুক বন্ডের মাধ্যমে কিন্তু অনেকটা ফোর্স করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে যে ইনভেস্ট করতো সেই টাকা কিন্তু ডাইভার্ট করে নেওয়া হয়েছে পুঁজিবাজার তলানিতে পৌঁছার জন্য। এটাও কিন্তু একটা কারণ ছিল। এবং আরও সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা বলবো যে আমাদের যে স্ট্র্যাটেজিক ইনভেস্টর আছে তাদের যে কমিটমেন্ট ছিল যে পুঁজিবাজার উন্নয়নে তারা যেরকম এই অন্যান্য ডেরিভেটিভগুলো বা প্রোডাক্টগুলো এখানে চালু করবে সেদিকেও হাত দেওয়া দরকার। ইভেন চিটাগং স্টক এক্সচেঞ্জে আপনি জানেন কমোডিটি এক্সচেঞ্জ করার কথা, এই সরকার পরিবর্তনের পরে কিন্তু সেটা তেমন আগাচ্ছে না, এটা হওয়া দরকার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে সাংহাই বা সেনজেন তাদের স্টক এক্সচেঞ্জের যে কনসোর্টিয়াম, ঢাকা স্টক এক্সচেঞ্জে যেটা ইনভেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জয়েন করেছে, তাদেরকে আপনার বাংলাদেশের বাইরে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা যেভাবে মার্কেটিং করার কথা এবং ইনভেস্টমেন্ট আনার কথা সেটাও কিন্তু হচ্ছে না। তো সেদিকেও নজর দেওয়া দরকার বলে আমি মনে করব। তো এক মানে যদি বুলেট পয়েন্টে বলি, আইনের শাসন নিশ্চিত করতে হবে, এখানে গুড গভর্নেন্স এনশিওর করতে হবে, সিনসিয়ারিটি এনশিওর করতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুঁজি বাজারকে আপনার পুঁজি বাজার হিসাবে পরিস্ফুটন হওয়ার জন্য গভর্নমেন্টের অন্য অন্য আইনগুলোও পরিবর্তন করতে হবে। যেমন ব্যাংকে শর্ট টার্মে ডিপোজিট নিয়ে লং টার্মের লোন দেয়, এখানেও বোধহয় কিছু কিছু রিফর্ম করতে হবে সো দ্যাট এই অর্থগুলো যেন পুঁজিবাজার থেকে উত্তোলিত হয়। তাহলে পুঁজিবাজার কিন্তু বাংলাদেশের ইকোনমিকে সাপোর্ট করতে হবে। বিশেষ করে আমাদের এলডিসি থেকে যে গ্রাজুয়েশন হচ্ছে ওখানে কিন্তু শক্তিশালী পুঁজিবাজার না হলে কিন্তু আমরা অর্থনৈতিক উন্নয়ন সাস্টেনেবল হবে না। শুধু পুঁজিবাজার না, ইভেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু সাস্টেনেবল হবে না। তো এখানে কিন্তু নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। মাহমুদ হাসান, আরেকটা বিষয়ে আপনার কাছ থেকে প্রশ্ন রেখে আজকে আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের আর্থিক যে অবস্থা সেখানে আমরা কতটা সন্তোষজনক জায়গায় আসতে পেরেছি এবং মূল্যস্ফীতি যে জায়গাটি সেটি এখনও আট ঘরের উপরে রয়েছে, সেটি আসলে নিয়ন্ত্রণে আমরা কি পদক্ষেপ নিতে পারি এই বিষয়ে যদি আপনি আপনার পরামর্শ বা আপনার ব্যাখ্যা দিতেন সেই বিষয়টি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী দেশ ভারত, নেপাল এবং শ্রীলঙ্কায়ও কিন্তু এখন 4% ঘরে চলে এসেছে মূল্যস্ফীতি। তো সেখানে আসলে আমরা এখনও 8-এর ঘরে, এই বিষয়টি আমরা কিভাবে নামিয়ে আনতে পারি বা জনগণকে স্বস্তি দেওয়া যেতে পারে এই বিষয়টি আপনি যদি একটু যুক্ত করতেন।
দেখেন মূল্যস্ফীতি যেটা আপনি 8% বলছেন, এখানটা এটা হচ্ছে হয়তো তথ্য উপাত্তে এটা 8%, বাট মূল্যস্ফীতির করাঘাতে যারা জর্জরিত, যারা এফেক্টেড, তাদের কথা যদি ধরি ওইখানটা কিন্তু 8% না। কারণ দেখেন মূল্যস্ফীতি এটা তো আপনি একটা কম্বাইন বলছেন, যেটা আপনার হচ্ছে সেই ইন্ডাস্ট্রির যে মূল্যস্ফীতি, আবার এখানে খাদ্যদ্রব্যের যে মূল্যস্ফীতি, সব কিছু মিলে বলছেন। আপনি যদি প্রাইস ইন্ডেক্সের কথা বলেন, প্রাইস ইন্ডেক্সের কথা চিন্তা করে কিন্তু গতকালকে একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশকে কিন্তু বিশ্বব্যাংক লাল তালিকায় রেখেছে, যেভাবে খাদ্যদ্রব্যের আপনার ইন্ডেক্স বেড়ে আছে বা মূল্যস্ফীতি বেড়ে আছে। দেখেন আমরা তো জানি নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, শিল্পগুলো আপনার 100% ক্যাপাসিটিতে অপারেট করছে না, অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। কাজেই সঙ্গত কারণেই আপনার শিল্প বা বাণিজ্যে রিলেটেড মূল্যস্ফীতি কিন্তু কম আছে। এখন ধরেন শিল্প বা বাণিজ্যে মূল্যস্ফীতি ফর এক্সাম্পল ওখানে হচ্ছে আপনার 4%, খাদ্যদ্রব্যে যদি আপনার মনে করেন মূল্যস্ফীতি থাকে হচ্ছে 16%, তাহলে ওভারঅল মূল্যস্ফীতি এই 20%কে যদি 50% কন্ট্রিবিউশন করে ধরি, তাহলে কিন্তু এটা 10%-এ এসে পৌঁছে। অথচ আপনার মনে করেন খাদ্যদ্রব্যে কিন্তু মূল্যস্ফীতি 16%, যেটা 10%-এর চেয়ে অনেক বেশি। এবং এরই রেজাল্ট হিসেবে আমরা জানি যে আপনার ইভেন বিগত গভর্নমেন্টেও কিন্তু বলা হতো 18%-এর মতো মানুষ দরিদ্র, সেটা কিন্তু 28%-এ চলে গেছে, এই যে কিছুদিন আগে যে তথ্য উপত্য বর্ণনা করেছে। এবং আপনার হচ্ছে গতকালকেই তো বোধহয় অর্থ উপদেষ্টা মহোদয় বলছে যে অনেক মানুষের এমন অবস্থা হয়েছে একদম নাক পর্যন্ত পানি উঠে গেছে, ডুবন্ত অবস্থায়, আর একটু হলেই কিন্তু তারা পরিপূর্ণ ডুবে যাবে। তো অর্থনীতিতে মূল্যস্ফীতির জন্য এরকম একটা বাজে অবস্থা কিন্তু আপনার চলমান আছে। এবং এই মূল্যস্ফীতির যে কারণ আমরা বলছিলাম, যে একটা তো হচ্ছে দেশীয় কারেন্সির সাথে আমাদের ইউএস ডলারের যে একটা আপনার মানে দেশীয় কারেন্সি যে দাম হারা ছিল, এর একটা কারণ। এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছিল ওই যে ইউক্রেন অ্যান্ড রাশিয়া কনফ্লিক্টের কারণে। বাট এটা কিন্তু এখন অনেক ইমপ্রুভ করেছে, বাট তার সুফল কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে না, কারণ বাংলাদেশের অর্থনীতি এতটা ভলনারেবল হচ্ছে এবং ম্যাক্রো ইকোনমির এত বাজে অবস্থা, যে কারণে কিন্তু এর সুফল একদম পাবলিক পাচ্ছে না। পাবলিকের অবস্থা, সাধারণ মানুষের অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং যে এমার্জিং মিডল ক্লাস বাংলাদেশের আর্থিক উত্তরণের জন্য, আর্থিক অবস্থা ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে কন্ট্রিবিউটরি ছিল, তারা কিন্তু পরের দিকে চলে যাচ্ছে বা খুবই ভলনারেবল অবস্থায় আছে। তো এটার জন্য সবচেয়ে এখন যেখানে নজর দেওয়া দরকার, আমি বলবো যে এই ব্যবসা বাণিজ্যের এনভায়রনমেন্টটা আরো ডেভেলপ করতে হবে এবং এখানে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এজন্য যেটা দরকার খুব দ্রুত আপনার হচ্ছে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হাসান। আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আজকে আলোচনার পর্বে যুক্ত ছিলেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হাসান। আমরা কথা বলছিলাম আর্থিক খাতের অস্থিরতা এবং এখানে সমাধান এবং সংস্কার, এই সব বিষয় নিয়ে। প্রযুক্তি ও অর্থনীতিতে দেশকে এগিয়ে নিতে দেশের মানুষের কাছে 5G সেবা ছড়িয়ে দিতে চায় সরকার। এজন্য সব মোবাইল অপারেটরকে যত দ্রুত সম্ভব 5G সেবা চালুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবির বাণিজ্যিক যাত্রার শুরু অনুষ্ঠানে এসব কথা তুলে ধরা হয়। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হলে উচ্চগতির ইন্টারনেট এবং আধুনিক টেলিযোগাযোগ সেবার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যে 5G প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। সোমবার রবির হাত ধরে দেশের 5Gর বাণিজ্যিক যাত্রার ঘোষণার অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান এসব কথা বলেন। আমাদের এই মুহূর্তে ওনারা বলেছেন নেটওয়ার্কে 60% 4G হ্যান্ডসেট আছে। আমি যদি আমার গত সপ্তাহের স্টেটের কথা বলি, আমাদের নেটওয়ার্কে অ্যাক্টিভ নেটওয়ার্কে টোটাল বাংলাদেশে 62% হচ্ছে স্মার্টফোন। তার মানে স্টিল উই হ্যাভ 38% অর মোর ফিচার ফোন। ইট মিনস 2G স্টিল নিডস টু লিভ উইথ কোয়ালিটি। তবে শুধু অবকাঠামো গড়ে তুললেই চলবে না। 5G সেবার সুফল পেতে গ্রাহক পর্যায়ে স্মার্টফোন ব্যবহার বাড়ানো অপরিহার্য বলে মনে করেন বিটিআরসির চেয়ারম্যান। এজন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সাশ্রয়ী দামে স্মার্টফোন সহজলভ্য করার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। Nominally 4G operates
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ বলেন, 5G সেবা চালু হলে ডিজিটাল সেবা গ্রহণের গতি বাড়বে, উৎপাদনশীলতা ও কর্মসংস্থানে আসবে গতি, বাড়বে বিনিয়োগ। Every segment of the society, irrespective of urban and rural, every profession of the society, irrespective of elite and non-elite, we have to understand how, with the help of technology, we can make their life better. বাংলাদেশে 2021 সালে পরীক্ষামূলকভাবে 5G চালু হলেও এখনো সব অপারেটর বাণিজ্যিকভাবে এই সেবা চালু করতে পারেনি। তাই সময়োপযোগী এই প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সব অপারেটরকে তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা জেনে নিতে চাই। আমরা যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, দেখি কি অবস্থা আছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান তিনটি সূচকে এই মুহূর্তে ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ শেয়ারের ঊর্ধ্বমুখী অবস্থা দেখতে পাচ্ছি। ঢাকা DSEX ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে 24 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5608 পয়েন্টে। DSEX সরিয়া ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1232 পয়েন্টে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি DS30 ইন্ডেক্স যেটি, সেটি 2 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2190 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 9181 কোটি 81,000 কোটি টাকা, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে 224টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 115টি এবং অপরিবর্তিত আছে 55টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এর সাথে জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারের চিত্র আমরা দেখে নিতে চাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার যেটি, সেটি 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 135 টাকায় ক্রয়, বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড 156 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 164 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সা, এবং সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকা 20 পয়সায়। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সাথে জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামের চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্বর্ণের বাজার 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটি এই মুহূর্তে প্রতি ভরির দাম দেখতে পাচ্ছি 1,75,788 টাকা। 21 ক্যারেটের যেটি, সেটি এই মুহূর্তে প্রতি ভরির দাম আছে 1,67,798 টাকা। 18 ক্যারেটের দাম 1,43,829 টাকা, এবং সনাতন স্বর্ণ প্রতি ভরির দাম রয়েছে 1,19,043 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি রূপার দামে 22 ক্যারেটের রূপা যেটি, সেটি প্রতি ভরির দাম রয়েছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির রূপার দাম আছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরির দাম রয়েছে 2,298 টাকা, এবং সনাতন রূপার দাম প্রতি ভরি 1,726 টাকা। এবার জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। আগস্ট মাসে দেশে রেমিটেন্স এসেছে 242 কোটি 20 লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 7 কোটি 81 লাখ ডলার রেমিটেন্স। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত আগস্টে দেশে রেমিটেন্স এসেছে 242 কোটি 20 লাখ ডলার, আর গত বছরের একই সময়ে এসেছিল 222 কোটি 40 লাখ ডলার। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 8.90%। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ইউরোপের বাজারে খারাপ সময় যাচ্ছে ইলন মাস্কের গাড়ি কোম্পানি টেসলার। টানা 8 মাস ধরে সুইডেন, ডেনমার্ক ও ফ্রান্সের মতো বড় বাজারগুলোতে তাদের গাড়ি বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে। রয়টার্স জানায়, চীনের নতুন বৈদ্যুতিক গাড়ির মডেল এবং টেসলার পক্ষ থেকে নতুন কোনো গাড়ি বাজারে না আনাকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে এর মধ্যেও নরওয়ের চিত্রটা পুরো উল্টো। সেখানে টেসলার বিক্রি বেড়েছে। এদিকে চীনে নিজেদের মডেল 3 গাড়ির দাম কমিয়েছে টেসলা। সব মিলিয়ে একসময় জনপ্রিয় কোম্পানিটি এখন ইউরোপের বাজারে বেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। অভিবাসন ইস্যুতে নেওয়া কঠোর পদক্ষেপের ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন।
অভিবাসীদের দ্রুত নির্বাসনের পরিকল্পনা আটকে দিয়েছেন একটি মার্কিন আদালত। এর ফলে অভিবাসীদের গণহারে দেশে ফেরত পাঠানোর ট্রাম্পের পরিকল্পনায় বাধা পড়ল। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসেই একের পর এক পদক্ষেপে বৈশ্বিক খবরের শিরোনাম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করার পদক্ষেপ ছিল অন্যতম। এর আগে শুধু মেক্সিকোর সীমান্তের কাছে আটক হওয়া অভিবাসীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতো। তবে চলতি বছরের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন পুরো দেশে এই প্রক্রিয়ার ব্যবহার ছড়িয়ে দেয়। আগে 2 সপ্তাহ অবস্থান করা অভিবাসীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো, এখন 2 বছর পর্যন্ত অবস্থানকারী অভিবাসীদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। তবে অভিবাসীদের দ্রুত নির্বাসনের ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছেন একটি মার্কিন আদালত। মার্কিন ডিস্ট্রিক্ট জজ জিয়াকব এই প্রক্রিয়ার ব্যবহার আটকে দেন। তার আশঙ্কা, এতে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই অনেক মানুষকে ভুলভাবে বের করে দেওয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন, আদালতের এমন সিদ্ধান্তে আপাতত নির্বাসনের হাত থেকে বাঁচল হাজার হাজার অভিবাসী। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।